সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের অ্যাকাউন্টিং ক্লাসে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড। তো শুরুতেই তোমাদেরকে একটি কথা বারবার মনে করিয়ে দিই, মনে করানো দরকার বা জরুরি। এটা হচ্ছে, আমি যদিও একজন প্রফেশনাল ইউটিউবার না, এটা ভাবার কোনো কারণ নাই। আমি প্রফেশনাল ইউটিউবার বা ভিউ ব্যবসায়ী এরকমও না। তো তোমাদের নিজের প্রয়োজনের সাথে আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলোই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায় ভিত্তিকভাবে সবগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করা আছে। তো সম্ভব হলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেক্ষেত্রে নতুন যে কোনো ভিডিও বা পুরাতন ভিডিওগুলো থেকেও তুমি অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা রাখি। তো বরাবরের মতো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে রাখছি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেরটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপরেরটা আমার ফোন নাম্বার। চাইলে দুই মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। তো আমরা আজকে মূলত অধ্যায় 3 দুইতরফা দাখিলা পদ্ধতি, সম্ভবত আজকে আমরা আমাদের শেষ লেকচারটা দুইতরফা দাখিলা পদ্ধতির উপরে করার চেষ্টা করব। এবং যারা আমার সঙ্গে নিয়মিত অনলাইন ক্লাসে থাকো তারা জানো যে আমি বলেছিলাম আমি তোমাদেরকে দুটো অঙ্ক করাবো। তো তার মধ্যে একটা অঙ্ক আমি লাস্ট ক্লাসে করিয়ে ফেলেছি। তো আজকে আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা একটু অন্যরকম, গতবারেরটার মতো না। তো আজকে আমরা 3 নম্বর লেকচারে আছি। সম্ভবত এটা লাস্ট লেকচার। যদি সম্ভব হয় এরপরে আরেকটা লেকচার আমি দেওয়ার চেষ্টা করব। এটা একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে, তবে সম্ভবত এটাই তোমাদের অফিসিয়ালি শেষ লেকচার। তো আমরা আজকে করব তোমার বইয়ের পৃষ্ঠা 36-এর সৃজনশীল 5। তোমাদের বইয়ের যে পৃষ্ঠা 36 নম্বর অঙ্ক আছে তার সৃজনশীল 5 নম্বর অঙ্কটা আজকে আমরা করব। তো শুরুতে আমরা দেখে নেব অঙ্কটাতে কি কি আছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অঙ্কটা খুব ভালোভাবে দেখে নেব। তো বলতেছে, জনাব খালেক শেখ 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তো বলছে, জুলাই 4 নগদে 10,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো। ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল জুলাই 8-এ। জুলাই 12-তে বলছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তারপরে জুলাই 15-তে বলেছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। জুলাই 20-এ বলেছে ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। এবং জুলাই 25-এ বলছে চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। এবং জুলাই 30-এ বলছে মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। তো আমরা ক নম্বরটা দেখব। ক নম্বরে বলতেছে লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ উপরে যে ঘটনাগুলো বলা হয়েছে তার ভেতরে কোনো কোনো ঘটনা লেনদেন নয়, তার টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। খ নম্বরে বলেছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আর গ নম্বরে বলছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলে যাব ক নম্বরে। বলছে লেনদেন নয় এমন ঘটনা সমূহের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে যদি আমরা অঙ্কটা করে নিই, এবার আমরা দেখব কোনটা কোনটা লেনদেন নয়। তাহলে কোনটা কোনটা লেনদেন নয় খুব সহজে দেখো, আমি লাল 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 বক্সের মধ্যে আটকে গেছে। প্রথমটা জুলাই 8 ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। আদেশ পাওয়া গেল মানে এখনো বিক্রয় করা হয়নি। তার মানে যেহেতু বিক্রয় করা হয়নি সুতরাং এটা লেনদেন নয়। বিক্রয় করা হলে সেটা লেনদেন হতো। ঠিক একইভাবে
মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো জুলাই 15 তারিখে। দেখো, মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। কর্মচারী আমরা নিয়োগ করেছি, আমরা এখনো কর্মচারীকে কোনো বেতন দেইনি, কেবলমাত্র নিয়োগ করা হয়েছে, সুতরাং এটাও লেনদেন নয়। তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে কিভাবে হবে? অঙ্কটা হবে তারিখ বিবরণ 2 টাকা, তারপরে জুলাই 8 ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল 85,000 টাকা, জুলাই 15 একজন কর্মচারী নিয়োগ করা হলো 15,000 টাকা, সব মিলিয়ে যোগ করলে 1 লক্ষ টাকা লিখে ক্লোজ করে ফেললাম। ক নাম্বারের অ্যান্সার আমার শেষ হয়ে গেল। এরপরে আসবো আমরা খ নম্বরে। যাই হোক, এখানে একটুখানি স্লাইড সাজানোতে প্রবলেম হয়েছে। আচ্ছা, চলে আসো আমরা খ নম্বরে। বলতেছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমরা শুরু করব প্রথম তারিখেরটা দিয়ে, তারপরেরগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখব। প্রথম তারিখেরটা দিয়ে শুরু করি। জনাব খালেক শেখ, দেখো নিচের লাইনে আছে, জনাব খালেক শেখ নগদ 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করেন। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? নগদ টাকা নিয়ে আসছে, তারপর নগদ টাকা বেড়েছে, নগদান হিসাব ডেবিট। পণ্য নিয়ে এসছে মানে ব্যয় বেড়েছে, ব্যয় বেড়ে গেছে, তাহলে ব্যয় হিসাব বা ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু দুটোই মালিক নিয়ে আসছে, তাই আমরা বলবো মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিক ব্যবসায় যা কিছু নিয়ে আসে সেটাই মূলধন। মালিক তার ব্যবসায়ে যা কিছু নিয়ে আসে সেটাকে আমরা বলি মূলধন। তাহলে আরো একবার আমি শুরু থেকে বলে যাই। তাহলে নগদ টাকা নিয়ে আসছে, তার মানে নগদ টাকা একটা সম্পদ, বেড়েছে তাই ডেবিট। পণ্য নিয়ে আসছে, তার মানে পণ্য বলে কোনো হিসাব হয় না অ্যাকাউন্টিং এ, যেহেতু পণ্য বাড়ছে তাহলে ক্রয় হিসাব, তাই ক্রয় হিসাব ডেবিট। এবং মূলধন হিসাব ক্রেডিট, কারণ মালিক নিয়ে এসছে তাই। তো আমরা এখন তারপরে পরপর একটা একটা করে লেনদেন নেব এবং দেখব। তাহলে প্রথম লেনদেনটা হচ্ছে জুলাই 4, নগদে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে এখানে দুইটা হিসাব। কি কি হিসাব? একটা হচ্ছে নগদ টাকা দিয়ে আমি আসবাবপত্র কিনেছি, তাহলে নগদ টাকা। তাহলে প্রথম হিসাবটা হচ্ছে আসবাবপত্র হিসাব, যেহেতু আমি আসবাবপত্র কিনেছি আর নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব। আচ্ছা, আমরা ডেবিট ক্রেডিটটা শুরুতে দেখবো, তারপরে কারণটাও দেখে নেব। তাহলে আসবাবপত্র কিনেছি, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসো, কেন আসবাবপত্র ডেবিট? কারণ আমি আসবাবপত্র যদি কিনে থাকি, আসবাবপত্র একটা সম্পদ, আমরা জানি সম্পদ বাড়লে হয় ডেবিট। আর যেহেতু নগদ টাকা আমার চলে গেছে, তাহলে নগদ টাকা, নগদান হিসাব একটা, নগদ টাকাও একটা সম্পদ, তাহলে সম্পদ কমলে হয় ক্রেডিট। সেই জন্য দেখো, একবার লেখা হচ্ছে সম্পদ বৃদ্ধি, একবার লেখা হচ্ছে সম্পদ হ্রাস। এর পরেরটা আসি আমরা। নগদে 12,000 টাকার 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে এখানে হিসাব দুটো কি কি? একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। আর একবার দেখে নেই, একটা ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। তাহলে ক্রয় হিসাবকে আমরা বলছি ডেবিট, নগদান হিসাবকে বলছি ক্রেডিট। কেন? কারণ ক্রয় যেহেতু ব্যয়, ব্যয় বাড়লে, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। আমরা আগের মানে এই গত লেকচারটার আগের লেকচারে আমরা এটা দেখেছি। যারা দেখোনি তারা আরেকবার পেছনে গিয়ে আমার লেকচারটা দেখে আসতে পারো। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, এবং নগদ টাকা যেহেতু কমেছে, এটা একটা সম্পদ, সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। সেজন্য আমরা বলছি সম্পদ হ্রাস। এর পরেরটায় আসবো আমরা জুলাই 20, ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। তাহলে মণিহারি কি? মণিহারি এক প্রকারের ব্যয়। মণিহারি তো বাংলা শব্দ, এই জন্য বুঝতে তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ এই শব্দটার সাথে তোমরা পরিচিত না। মণিহারির ইংরেজি হচ্ছে স্টেশনারিজ। আশা করি বুঝতে পেরেছো মণিহারি বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণত স্ট্যাপলার, কলম, পেন্সিল, রাবার, কাগজ, এগুলোকে আমরা বলি মণিহারি। তো এই মণিহারি দ্রব্যাদি কিনেছে, তার মানে মণিহারি একটা ব্যয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট। কিভাবে কিনেছে? নগদ টাকা দিয়ে কিনেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। কেন মণিহারি ডেবিট? কারণ মণিহারি ব্যয়, ব্যয় বাড়লে হয় ডেবিট। নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব হবে ক্রেডিট। নেক্সট যদি আমরা যাই, তাহলে জুলাই 25 বলছে চেক দ্বারা পণ্য বিক্রয়। চেক দ্বারা পণ্য বিক্রয় মানে আমার
চেক দিয়ে পণ্য বিক্রি করেছি, এখানে নগদের কোনো ব্যাপার ছিল না। তাহলে অ্যাকাউন্টিংয়ে আরও একটা ব্যাপার আছে, আমরা যেমন পণ্য বলে কোনো হিসাব হয় না, তেমনি নগদান চেক বলেও কোনো হিসাব হয় না। তাহলে দুইটা হিসাব এখানে পাবো আমরা, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে বিক্রয়। তাহলে ব্যাংক হিসাব খুব স্বাভাবিকভাবে ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। কেন ডেবিট এবার একটু দেখ। ব্যাংক ডেবিট কারণ ব্যাংকে টাকা বেড়েছে, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের টাকা আমার একটা সম্পদ, সুতরাং সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় ক্রেডিট কারণ আয় বৃদ্ধি পেয়েছে। বিক্রয় হচ্ছে এক প্রকারের আয় বৃদ্ধি পেয়েছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে জুলাই 30 মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। তো বলছে তাহলে হিসাব দুটো কি, একটা উত্তোলন হিসাব, একটা নগদান হিসাব। উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। কেন উত্তোলন ডেবিট? উত্তোলন ডেবিট কারণ এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আমি ভুল লিখেছি, মালিকানা সত্ত্ব হ্রাস হবে। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং নগদ টাকা বা সম্পদ কমে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা বা সম্পদ কমে গেছে, তাই এটা ক্রেডিট। আমি খুবই দুঃখিত, আমি ওখানে বৃদ্ধি লিখে ফেলেছি, ওটা হ্রাস হবে। আচ্ছা, নেক্সট আমরা তার পরের ধাপে যাই। বলতেছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথমেই আমাদের যেটা দরকার আগে সেটা দেখে নেই। খালেক শেখ 1,75,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এই লোকটার মূলধন কত? 1,20,000 প্লাস 1,75,000 টাকা, দুটো একসঙ্গে যোগ করলে 1,95,000 টাকা, এটা হচ্ছে তার মূলধন। এবং তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ক্রয় একটা ব্যয়। তাহলে যেহেতু আমি পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছি এবং শুরুতে আমরা ক্রয় লিখেছিলাম, তাহলে ক্রয়ের টাকাটা এবার মাইনাস করলে আসলে মালিকানা সত্ত্ব হবে 1,20,000। আরো একবার বলছি, নগদ টাকা 1,20,000 এবং 75,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে নগদ টাকা যোগ পণ্য দুটো মিলে 1,95,000 টাকা হচ্ছে মূলধন। কিন্তু 75,000 টাকা যেহেতু পণ্য, মানে আমরা এটাকে বলি ক্রয়, সুতরাং যেহেতু এটা এক প্রকারের ক্রয়, তাই আমরা মাইনাস করে দিব। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণে যে দাঁড়াবে 1,20,000 টাকা। এরপরে দেখো নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, হবে না। মালিকানা সত্ত্বের সূত্র নিশ্চয়ই তোমাদের খুব ভালোভাবে মনে আছে। তো তারপরে দেখো ধারে পণ্য ক্রয়ের আদেশ পাওয়া গেল, এটাও কোনো লেনদেন নয়, এটাও খুব স্বাভাবিকভাবে আমাদের লেনদেনই নয়, সুতরাং এটাও আসবে না। তারপরেরটা দেখো নগদে পণ্য ক্রয় করা হলো, এটা এক প্রকারের ব্যয়। তোমাদের মনে আছে মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। যেহেতু এটা ব্যয়, তার মানে এটা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। সে কারণে দেখো পেছন দিকে মাইনাস লিখে ব্যয় লেখা আছে। 15 তারিখে বলেছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, তাহলে এটা লেনদেন নয়, তাহলে এটা আসবে না। তারপরেরটাই আসো, দেখো বলছে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। তাহলে প্রয়োজনীয় মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো, তার মানে এটাও এক প্রকারের ব্যয়, আর ব্যয় হলে এটা জেনারেলি মাইনাস হবে। এরপরে আসো চেক দ্বারা পণ্য বিক্রয়, তাহলে এটা আয় যোগ হবে। আর মালিক কর্তৃক উত্তোলন তো আমরা জানি সবসময় মালিকানা সত্ত্ব হ্রাস করে, তাই এটা মালিকানা সত্ত্বকে মাইনাস করবে। তো যদি এটা হয় অবস্থা, তাহলে আমরা যদি এই অঙ্কটাকে শেষ করি, তাহলে আমাদের কি দাঁড়াবে? অঙ্কটার অ্যান্সারটা দেখে নেই আমরা। অঙ্কটার অ্যান্সারটা দাঁড়ায় এরকম: মূলধন আনায়ন 1,95,000 টাকা, তার সঙ্গে মাইনাস পণ্য ক্রয় 75,000 টাকা, ব্র্যাকেটের মধ্যে আছে দেখো মাইনাস নগদে পণ্য ক্রয় করা হলো 30,000 টাকা মাইনাস করা আছে, মাইনাস মণিহারি ক্রয় করা হলো মাইনাস করা আছে, মাইনাস চেক প্লাস চেকে বিক্রয়, আর মাইনাস মালিক কর্তৃক উত্তোলন। সবশেষে 1,56,250 টাকা। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বা মালিকানা সত্ত্ব। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো আমরা এখন চলে আসছি আমাদের একদম ক্লাসের শেষ প্রান্তে। এখন তোমাদের ক্লাস ওয়ার্কের সময়। তোমাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল 36 পৃষ্ঠার সৃজনশীল যে 6 আছে, তার ক এবং ক্ষয়ের উত্তরটা তুমি লিখে আমাকে পাঠাও।
লাস্ট আমাদের হোমওয়ার্কের টাইম। তো হোমওয়ার্কটাও খুব সহজ, সেটা হচ্ছে পৃষ্ঠা 35-এর সৃজনশীল 3-এর উত্তরটা লিখে আমাকে পাঠাতে হবে। খুব সহজ, এবং এটা আশা করি তুমি যদি এতক্ষণ আমার ক্লাসটা ঠিকঠাক মতো দেখে থাকো তাহলে তুমি আশা করি এটা বুঝতে পারবে। তো আমরা এখন আমাদের একদম ক্লাসের শেষ প্রান্তে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।